শেখ হাসিনা সরকারের পতনের আগেও নিজেকে উজাড় করে ছাত্রদের ওপর গণহত্যা চালানোর নেতৃত্ব দেয়া ডিবি হারুনের শত কোটি টাকার ক্যাশিয়ার কুখ্যাত এই পুলিশ কর্মকর্তার ভয়ঙ্কর অপকর্ম ফাঁস। 1993 সালের পর প্রথম ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিছে ইন্ডিয়া। বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যা বাঁধ খুলে দেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিল ভারত। ব্যবসায়ীর বউয়ের সাথে সালমান এফ রহমানের গোপন ভিডিও ফাঁস, দরবেশ ধরা খেল নারী কেলেঙ্কারিতে। এবং সর্বশেষ জানাবো যে 4 জনের কারণে শেখ হাসিনার পতন, ভেতরের গোপন তথ্য ফাঁস করলেন আতঙ্ক ভয়ে লুকিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা। থাকছে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন। এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। তার আগে একটাই রিকোয়েস্ট করি আপনাদের কাছে, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল খবর সবার আগে দেখতে পারবেন। যারা লাইক দেননি, লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকে নিউজগুলো দেখতে থাকুন। ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। এরপর সামরিক বিমানে করে ভারতে পালাতে বাধ্য হন। শেখ হাসিনার আকস্মিক পদত্যাগ ও দেশত্যাগে বিস্মিত হয়েছেন আওয়ামী লীগ সরকারের তৎকালীন অনেক মন্ত্রী ও নেতা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এমনটি জানিয়েছেন তারা। শেখ হাসিনা সরকারের পতনের পর তৎকালীন মন্ত্রী থেকে শুরু করে সংসদ সদস্য ও শীর্ষ নেতারা পালিয়ে বেড়াচ্ছেন, আতঙ্ক ভয়ে আত্মগোপনে আছেন। আবার বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আত্মগোপনে রয়েছেন সাবেক মন্ত্রী সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। তাদেরই একজন ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, আপা আমাদের ছেড়ে গেছেন। আওয়ামী লীগের সূত্র থেকে জানা যায়, তিনি যখন চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তখন তার মন্ত্রিসভা এমনকি তার ঘনিষ্ঠ মিত্ররা পুরোপুরি বিস্মিত হয়ে যায়। একজন আওয়ামী লীগ নেতা বলেছেন, আমরা এটি টিভি থেকে জানতে পারি। আওয়ামী লীগের আরেক নেতা বলেন, বিকাল 3টার দিকে যখন সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন ঠিক তখনই আমরা আমাদের বাড়ি থেকে বের হতে পেরেছি। হাসিনা সরকারের তৎকালীন একজন মন্ত্রী ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ধরা পড়লে আমাকে এবং আমার পরিবারকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করা হতো। শিক্ষার্থীদের বিক্ষোভে যে গুলি ছোড়া হয়েছে এ নিয়ে কয়েকজন নেতা দুঃখ প্রকাশ করেছেন। শেখ হাসিনা আমাদের কথা শুনতো না বলে দাবি করেন এক নেতা। তিনি এজন্য আওয়ামী লীগের অভ্যন্তরীণ চক্রকে দায়ী করেছেন। 4 জনের এই গ্যাং শেখ হাসিনাকে জনবিচ্ছিন্ন করেছেন বলে দাবি আওয়ামী লীগ নেতার। এই 4 জনের মধ্যে রয়েছেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আমরা জনগণের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ক্ষোভ বুঝতে পারতাম, কিন্তু তিনি আমাদের কথা শোনেননি, এমনটাই বলেছেন আরেক নেতা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান এবং বিনা নোটিশে পানির গেট খুলে দেয় ভারতের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এই 2 কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি। ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে তার সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। জানা গেছে, সুন্দরী টিভি উপস্থাপক জাকিয়া তাজিনকে দেখেই ভালো লেগে যায় সালমান এফ রহমানের। তারপর ছলে বলে কৌশলে তাকে ভাগিয়ে নেন সালমান। দেশের শেয়ার বাজার কারসাজিতে বছরের পর বছর আলোচিত সালমান এফ রহমানকে নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য নিজেই ফাঁস করেছেন ভুক্তভোগী ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ আল মুনির। শফিউল্লাহ আল মুনির দাবি করেন, তার স্ত্রীর শেয়ার বাজার নিয়ে টিভিতে অনুষ্ঠান করার সূত্রে সালমান এফ রহমানের সঙ্গে পরিচয় হয়। একটা পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। তারপর সালমান এফ রহমান তাকে ডেকে নিয়ে স্ত্রী তাজিনকে তালাক দিতে হুমকি দেয়। তার কাছ থেকে 8টি শর্তে 300 টাকার স্ট্যাম্পের স্বাক্ষর নেন সালমান এফ রহমান। তিনি বলেন, শর্তগুলোর মধ্যে ছিল, আমি কখনোই আমার কোম্পানির মালিকানা দাবি করতে পারবো না, আমার স্ত্রীকে ডিভোর্সের বিষয়ে কাউকেই কিছু বলতে পারবো না, এমনকি আমার ছেলের কাস্টোডিও চাইতে পারবো না। তবে আমি যখন রাজি হলাম না তখন এ বিষয়টি অনেকেই জানতে পারে। এক পর্যায়ে আমি 1 মাস গুম হওয়ার মতো ছিলাম, হামলা মামলার ভয়ে তটস্থ থাকতাম সব সময়। পরে 2020 সালের দিকে আমার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়। ভারতের ত্রিপুরার গোমতী নদীর ওপারে বাঁধের গেট খুলে দেয় বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বাংলাদেশে বন্যার জন্য ভারতের দায়কে নাকচ করে দেওয়া হয়েছে। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য ট্রিবিউন। এতে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে ত্রিপুরার গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেয় বন্যার সৃষ্টি হয়েছে বলে
বলে যে প্রচারণা চলছে তা সঠিক নয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় গত কয়েকদিন ধরে এবছরের সবচেয়ে ভয়াবহ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাংলাদেশের বন্যা বাঁধের নিচের দিকে এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে হয়েছে বলে দাবি ভারতের। পেন্টাগনের মুখপাত্র জেনারেল প্যাট রাইডার বলেছেন, স্বাধীন ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিকের মতো বিষয়কে সামনে রেখে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই দেশের যৌথ মূল্যবোধ ও অভিন্ন স্বার্থকে প্রাধান্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় পেন্টাগনে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে এমন আগ্রহের কথা ব্যক্ত করেন এই জেনারেল। প্রেস ব্রিফিংয়ে একজন সাংবাদিক তার কাছে জানতে চান, নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে শান্তি ও স্থিতিশীলতা সমর্থনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাকে পেন্টাগন কিভাবে দেখছে? এই পরিবর্তনকালে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সামরিক বাহিনীর মধ্যে কোনো সহযোগিতা বা যোগাযোগ স্থাপিত হয়েছে কি? জবাবে মেজর জেনারেল প্যাট রাইডার বলেন, ঠিক যেমনটি আপনি জানেন, আমাদের বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষার সম্পর্ক রয়েছে। একটি স্বাধীন ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিকের মতো বিষয়কে সামনে রেখে দুই দেশের যৌথ মূল্যবোধ ও অভিন্ন স্বার্থকে প্রাধান্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি আমরা। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্কিত বিষয়ে আমরা অবশ্যই মানবাধিকার সুরক্ষা এবং সহিংসতা এড়ানোর প্রত্যাশা করব। তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে বিশদ জানতে আমি আপনাকে স্টেট ডিপার্টমেন্টে যোগাযোগ রাখার আহ্বান জানাচ্ছি। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী ও মৌলভীবাজার জেলায় বন্যা সৃষ্টি হয়েছে। এর মধ্যে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী জেলা। ফেনীর রামপুর পয়েন্টে পানি বিপদসীমার 218 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেনীর অধিকাংশ বাড়িতে পানি প্রবেশ করেছে। এর মধ্যে ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যা পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ। বন্যা পরিস্থিতির অবনতির কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, ফলে অনেকের মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার পর আর যোগাযোগ করতে পারছেন না। ডিজিটাল মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং জেল হাজতে আটক রেখে সাক্ষ্য প্রমাণ গ্রহণের দাবি করা হয়। বৃহস্পতিবার 22 আগস্ট ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক AM জুলফিকার হায়াতের আদালতে মোহাম্মদ সোহাগ মল্লিক মামলার আবেদন করেন। ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের ব্যাংক হিসেবে পরিচিত কিশোরগঞ্জের নেকলি উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান মোকাররম সরদার গত 21 মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। ডিবি হারুন কিশোরগঞ্জ জেলা পুলিশকে ব্যবহার করে নির্বাচনে প্রভাব বিস্তারের মাধ্যমে তাকে জিতিয়ে আনেন। নির্বাচনের সময় সেটি ছিল ওপেন সিক্রেট। নির্বাচনে বিজয়ী হওয়ার পরপরই তিনি ঢাকায় গিয়ে হারুনের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। স্থানীয়রা জানিয়েছেন, মোকাররম সরদারের মাধ্যমে হারুনের টাকায় কিশোরগঞ্জের নিকলিতে অত্যাধুনিক অটো রাইস মিল প্রতিষ্ঠা করা হয়েছে। ডিএমপির তেজগাঁও জোনের ডিসি হিসেবে দায়িত্ব পালনের সময় 2021 সালের 22 জানুয়ারি নির্মাণাধীন মিলটি হেলিকপ্টার যোগে পরিদর্শনে যান হারুন। 1993 সালের পর প্রথম ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিছে ইন্ডিয়া, আর তার সাথে খুলে দিছে গজলডোবা বাঁধ। আর বানের পানি বিধ্বংসী রূপে ছুটে আসছে বাংলাদেশের দিকে, ডুবে গেছে জেলার পর জেলা। কিন্তু কেন? কারণ বাংলাদেশকে বন্যায় ডুবাই দিয়া ভারত প্রফেসর ইউনূসের সরকারকে বিপদে ফেলতে চাইতেছে। একই সাথে বাংলাদেশের ছাত্র জনতা দিল্লি দাসী হাসিনাকে জয় বাংলা করে দিছে, তার মানে ইন্ডিয়ারে আউট করে দিছে। এইটা সফল করায় ভারত তার প্রতিহিংসা চরিতার্থ করতেছে। ভারত আর হাসিনা আমাদের যে কোনো বৈধ লড়াইকে জঙ্গি, জামাত, ট্যাগ দিয়া ডিলেজিটিমাইজ করতো। এখন কোনো কিছু করতে না পেরে পাগল হয়ে গেছে। হাসিনার পতনের সাথে ইন্ডিয়া আউটের সাথে কেমনে এই বাঁধ খুলে দেওয়া জড়িত, আসেন সেটা আমরা দেখি। বিরোধী দলের আন্দোলনকে যদি জঙ্গি আন্দোলন হিসেবে দেখানো যায়, তাহলে এর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোকে উস্কে দেওয়া যায়, এবং এটাই করে আসছে আওয়ামী লীগ দিনের পর দিন, যুগের পর যুগ ধরে। ভারতের কপাল খারাপ, সেই সুযোগ পাওয়ার আগেই খুনি হাসিনা প্রাণ নিয়ে পলাই গেছে ইন্ডিয়া। জঙ্গি বয়ান ফেল করলেও ইন্ডিয়া কিন্তু একই বয়ান এখনো চালায় যাইতেছে, কারণ সে জানে কোনো উপায় পশ্চিমা বিশ্বকে যদি বোঝানো যায় যে জঙ্গিরা বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে এসে করছে, তাইলে সে বাংলাদেশে হস্তক্ষেপ করলে পশ্চিম সম্ভবত সেটা মেনে নেবে। যেমন তারা 7 জানুয়ারির দামি নির্বাচনকেও প্রকৃতপক্ষে মেনে নিছিল। প্রফেসর ইউনূস দেশের ক্ষমতা গ্রহণ করায় ভারত এবং তার গোয়েন্দা সংস্থারও একটা বড় মুশকিল পড়ে গেছে। তারা তাকে জঙ্গি বলে দুনিয়াতে প্রোপাগান্ডা করতে পারতেছে না। প্রফেসর ইউনূস জঙ্গি এই কথাটা স্বয়ং মোদী নিজেও বিশ্বাস করতে পারবে না। সুতরাং তারা নামছে এমন এক কাজে যেন প্রফেসর ইউনূসের সরকারকে ক্রমাগত বিপদে ফেলা যায়, এবং তারা এই কাজ করে যাবে, দিনের পর দিন করবে, একটার পর একটা করে যাবে।
এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, ফসল ডুবে গেছে, খামার ধ্বংস হয়েছে, গবাদি পশু মারা গেছে, প্রচন্ড খাদ্যাভাব দেখা দেবে, মানুষজনকে সরাইতে হবে এবং পুরা প্রশাসন পুরা সরকার এই বন্যার ধকল সামলানোর কাজে ব্যস্ত হয়ে যাবে। এই অর্থনৈতিক ধাক্কা সামলানো খুব কঠিন হয়ে যাবে। তার মধ্যে তো হাসিনা দেশকে পুরোটা ফোকরা বানাই দিচ্ছে। এখন তাদের একটাই মিশন, তা হইল প্রফেসর ইউনূসের সরকারকে যেভাবে পারে বেকায়দা ফেলা। এই বাঁধ খুলে ডুবায় দেওয়া তারই একটা পদক্ষেপ। এই বন্যা পরিকল্পিত বন্যা, এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ না, কোনো সতর্কতা ছাড়া একবারে বাঁধ খুলে জনপদের পর জনপদ ডুবাই দিছে। আইন অনুসারে এটা করতে পারে না, কিন্তু সতর্কতা দিতে হবে এবং ধীরে ধীরে পানি ছাড়তে হবে, এটাই নিয়ম। এটা প্রতিহিংসা। আর এইটা আমরা ভারতের মিডিয়ার হেডলাইনে দেখতে পাই। দেখেন কি লিখছে, কি নির্মম রসিকতা। অবশ্য আমাদের পোলাপানেরা ওই রসিকতার পরে ওই ওয়েবসাইটে জয় বাংলা করে দিয়েছে হ্যাক কইরা। তো যাই হোক, আমরা কি ভারতের এই প্রতিহিংসার মুখে বসে থাকবো? না, এইটার দাঁত ভাঙা জবাব দিতে হবে। এই দাঁত ভাঙা জবাব হিসেবে আমরা টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি। আমরা এর আগে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করছিলাম, কিছু সিলেক্টেড প্রোডাক্ট বয়কট করছিলাম, এইবার আমরা টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি। শুধুমাত্র ইন্ডিয়া পণ্য না, সেই সাথে ইন্ডিয়া থেকে সকল প্রকার শিল্পের কাঁচামাল আনা বন্ধ হবে। ছাত্র জনতা এটা নিশ্চিত করবেন। তৃতীয় দেশ থেকে কাঁচামাল আনলে খরচ যদি কিছুটা বেশিও পড়ে, সেইটা আওয়ামী চাঁদাবাজি বন্ধ হয়, শিল্পের মালিকানা পুরোপুরি পুষায় নিয়েও লাভের খাতায় কিন্তু থাকবেন। আমাদের সাপ্লাই চেইন ইন্ডিয়া থেকে সরায় নেওয়ার এটাই মোক্ষম সময়। একই সাথে ভারতের সকল এয়ারলাইন্সকেও বয়কট করা হলো। ইন্ডিয়ান কোনো এয়ারলাইন্সে কেউ টিকিট কাটবেন না, কোনো বন্দরে ভারতীয় মালামাল খালাস করবেন না, কোনো দোকানে ভারতীয় পণ্য পাইলে সেটা এখন ধ্বংস করবেন। আমরা এর আগে বলছিলাম তুলে নিতে বলবেন, না রাখতে বলবেন, কিন্তু এখন বলতেছি এটা ধ্বংস করবেন। কোনো ভারতীয় পণ্য বহন করবেন না, কোনো পরিবহন যেন না পায় পণ্য নিয়ে আসার জন্য। ওরা ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে, খুব ভালো করছে। আর যেন না খোলে। ওরা মৈত্রী ট্রেন নাকি চালাইতে উৎসাহ পাইতেছে না, চালাইস না, আমরা খুব খুশি, না চালাইলে আমরা সবচেয়ে খুশি হব। সরকারকে আহ্বান জানাচ্ছি, ভারতের সাথে সকল চুক্তি উন্মুক্ত করেন, যা যা এখনই বাতিলযোগ্য সেগুলো বাতিল করেন। মোংলা পোর্ট দিয়ে দিচ্ছেন, ট্রানজিট দিচ্ছেন, সব বাতিল করেন। টোটাল ইন্ডিয়া আউট বাস্তবায়ন করে আমরা ইন্ডিয়াকে উচিত জবাব দেব, যা তারা বহুযুগ মনে রাখবে। আর কি করব? ইন্ডিয়া শুকনা মৌসুমে কখনোই চুক্তি মোতাবেক আমাদের পানি দেয় নাই, অথচ বর্ষার সময় আমাদের পানিতে ডুবায় মারে। ভারতের এই জঘন্য খেলা বন্ধ করার এটাই সময়। ভারতের কাছে পানি পাওয়া, যেটা আন্তর্জাতিক আইনে আমাদের প্রাপ্য, তার আশা করা বাতুলতা। আমাদের সামনে একটাই টেকসই দীর্ঘমেয়াদী সমাধান আছে। কি সেটা? সেই সমাধান হইতেছে তিস্তা প্রকল্পের মতো সকল নদীতে ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প বাস্তবায়ন করা। আমরা সরকারের কাছে দাবি জানাই, তিস্তা প্রকল্প সংক্রান্ত চীনের প্রস্তাব অবিলম্বে গ্রহণ করেন। ছাত্র জনতাকে আহ্বান জানাবো সরকারকে এই বিষয়ে ব্যাপক চাপ দিতে, যেন এই প্রকল্প চীনকে অবিলম্বে দিয়ে দেওয়া হয়। চীন প্রস্তুত আছে, চীন বারবার বলতেছে এই প্রকল্পে তারা বিনিয়োগ করতে আগ্রহী। এই প্রকল্প চীনকে দিয়ে দেন, ইন্ডিয়ার গালে 2 থাপ্পড় দেওয়া হবে আমরা যদি এই প্রকল্প চীনকে দিয়ে দিই। ফাইনালি ভারত বন্ধু আর ভারতকে কিছু আখেরি কথা বলতে চাই, কান খুইলা শুনে রাখেন। অনেকে মনে করেন ভারত বড় দেশ, আমাদের ঘিরা আছে, হুরে বাবা, আমাদের খায়া ফেলবে। জি না, ভারত আমাদের ঘিরা নাই, আমরা ভারত দিয়ে বেষ্টিত না। ভারত বরং চারিদিকে শত্রু রাষ্ট্র দিয়ে বেষ্টিত। সরাসরি শত্রু না হইলেও তারা ভারতের বন্ধু না, যারা ভারতকে বেষ্টন করে আছে। ম্যাপটা খুলে দেখেন, একদিকে পাকিস্তান, চীন, নেপাল, বাংলাদেশ, আর ওইদিকে মায়ানমারের গণতন্ত্রকামীরা জিতে গেলে ওরা বাম্বু দেবে ইন্ডিয়াকে সকাল বিকাল। ইন্ডিয়াকে ঘিরে ফেলা হয়েছে চারিদিক থেকে, চারিদিকে ওর হোস্টাইল টেরিটরি। আর আমরা তিস্তার চায়নাকে ডেকে না চিকেন নেক সেটা ধরবো। 15 বছর ফ্যাসিবাদের খানি টানাইছে ইন্ডিয়া, এইটার মূল্য ইন্ডিয়াকে চোকাইতে হবে কড়ায় গন্ডায় আগামী 50 বছর ধরে। একটা কবিতা ছিল, মুক্তিযুদ্ধের সময় লেখা হয়েছিল, সেই কবিতা আমরা আবার পড়বো। তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। তুমি আমার বাতাস থেকে মোছো তোমার ধুলা, তুমি বাংলা ছাড়ো। তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো, তুমি বাংলা ছাড়ো। শত্রু দেশের সাথে কোনো ডিলিংস না, ইন্ডিয়ার সাথে কোনো ডিলিংস না। যারা শত্রু দেশের সাথে হাত মিলাবে তাদের ক্ষমা নাই। ইনকিলাব জিন্দাবাদ। সারা বাংলাদেশের অবস্থা আজকে অনেকটা খারাপ। প্রথমে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে ধর্মেরই হই, আল্লাহ যেন প্রিয় মাতৃভূমিকে রক্ষা করে। আর আপনারা সবাই সাবধানে থাকবেন, সচেতন থাকবেন। পাশাপাশি বন্যা কবলিত এলাকাগুলোতে বিভিন্ন সময় ডাকাতি হয়, সেই বিষয়গুলো মাথায় রাখবেন। প্রশাসন এই মুহূর্তে খুব বেশি অ্যাক্টিভ না, নিজেরা পালা করে এলাকার যারা আছেন গ্রুপ করে করে সবাই নিজ নিজ এলাকাতে দায়িত্ব পালন করবেন। তো যাই হোক, সময়টা শুধু বাংলাদেশের খারাপ যাচ্ছে না, খারাপ যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও। তো আমরা সর্বশেষ ডক্টর ইউনূস সরকার যে প্রতিশোধ বলি অনেকটা, যদিও তিনি আমাদের রাজনৈতিক দলগুলোর মতন এতটা চুপনি টুপনি দেওয়ার মতন কথা বলেন নাই, তিনি আসলে ডিপ্লোম্যাটিক ওয়েতে কথা বলেন। তার কাছে ক্ষমতা আছে, প্যান আছে, সেই প্যানকে তিনি ব্যবহার করছেন দ্য রাইট ওয়ে। ভারত থেকে
বড়জোর আর 1 থেকে 2 মাস থাকতে পারবে ভারতে। তথ্য আছে যে এরপরে যুক্তরাজ্যে যাওয়ার জন্য লবিং চালাচ্ছিলেন, কিন্তু সেটাও ফসকে যাচ্ছে। দিন শেষে গন্তব্য হতে পারে ফিনল্যান্ড। এখন ফিনল্যান্ড যাক আর যুক্তরাজ্য যাক, যেখানে যাক, সাবেক প্রধানমন্ত্রী সহ যেই মন্ত্রী এমপিরা ভারতে গিয়ে পালিয়ে আছেন তাদের সকলের জন্য খুবই বড় ধরনের দুঃসংবাদ, সেটা হচ্ছে পাসপোর্ট। আমরা জানি যে আমাদের মন্ত্রী এবং এমপিরা বা যারা প্রধানমন্ত্রী পদে থাকেন, আরও যারা বড় বড় পদে আসীন হয়ে থাকেন, তারা একটা রেড পাসপোর্ট পায়। আর ডক্টর ইউনূস এবার একদম 16 ঘাটেই ধরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক মন্ত্রী এবং যত এমপি আছে তাদের যে কূটনৈতিক পাসপোর্ট বা রেড পাসপোর্ট সেটাকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বাধ্যতামূলক অবসর ও চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়া যে সচিবরা আছেন তাদেরও লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আমরা জানি যে লাল পাসপোর্টের ক্ষমতাটা বিশাল, এটা দিয়ে যে কোনো দেশে মুভ করা যায়, এটা থাকলেই চলে। বাট এখন তারা যদি নতুন করে যেতে হয় কোথাও, তাহলে তাদেরকে বাংলাদেশের গতানুগতিক ধারার যে পাসপোর্ট সেইটা লাগবে এখন। তো তিনি যখন গিয়েছেন নিশ্চয়ই ওটা সাথে করে নিয়ে গেছেন। এখন যদি না নিয়ে যান তাহলে কিন্তু 16 ঘাটে ধরা খেয়ে গেছেন। গতকালকেই আপনার পাসপোর্ট অধিদপ্তরকে এই সংক্রান্ত নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। লাল পাসপোর্ট বাতিল হলে সাধারণ পাসপোর্ট পেতে তাদেরকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, এইটাই হচ্ছে ঝামেলা। ধরেন যদি এখন আমাদের এমপি মন্ত্রী যারা দেশ ছাড়া পালাইছে বা সাবেক প্রধানমন্ত্রী তিনি রেড পাসপোর্টটা ইউজ করে গেছেন, এখন এই পাসপোর্টটা যখন ক্যান্সেল করে দিল তখন তার স্বাভাবিকভাবে যে সবুজ পাসপোর্টটা সেইটার দরকার হবে। এখন এইটা কিভাবে নিতে হবে? ওই দেশের দূতাবাসের মাধ্যমে। তা আমরা যারা বিদেশে আছি, আমরা যখন পাসপোর্ট রিনিউ করি অথবা পাসপোর্ট চেঞ্জ করি, তখন এটা কিন্তু বাংলাদেশ থেকে ভায়া হইয়া আয়সা কিন্তু আমরা হাতে পাই, তাই না? সেই ক্ষেত্রে পড়বে এই জায়গাতে বিচার। ইভেন যাদের নামে ফৌজদারি অপরাধের মামলা আছে বা গ্রেফতার হয়েছেন তারা আবার আদালতের আদেশ ছাড়া সাধারণ পাসপোর্ট পাবেন না। তো এই মুহূর্তে শেখ হাসিনা সহ বাংলাদেশের আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, যুবলীগ, ছাত্রলীগ শত শত হাজার হাজার মানুষের নামে প্রতিদিন শত শত মামলা হচ্ছে। তার মানে 16 ঘাটেই ধরা খেয়ে গেছেন। বাংলাদেশের লাল পাসপোর্টধারীরা বেসিক্যালি ভিসা ছাড়া ভারতে 45 পর্যন্ত অবস্থান করতে পারেন। এর ফলে শেখ হাসিনা সেখানে ভিসা ছাড়াই আপাতত দেশটিতে অবস্থান করছেন। তবে ইতিমধ্যে 17 দিন পার হয়ে গেছে, আর আছে হাতে 28 দিন। তবে এর আগেই শেখ হাসিনার লাল পাসপোর্টটি বাতিল হলে তাকে এখন রাখার জন্য বিকল্প চিন্তা করতে হবে ভারতকে। অপরদিকে ওনার সাথে ভারতে আশ্রয় নেওয়া শেখ রেহানা, তিনি যুক্তরাজ্যের পাসপোর্টধারী, ভারতে থাকতে তার কোনো সমস্যা নেই। অন অ্যারাইভাল ভিসা সুবিধায় তিনি যতদিন খুশি ভারতে থাকতে পারবেন। তো দিন শেষে যদি এই চিপার মধ্যে পড়ে যায় তখন আসলে পরিণতি কোন দিকে যাবে? ভারত কূটনৈতিক সম্পর্কে কি স্থিতিশীল রাখতে চাইলে শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দিতে পারবে না। আর আশ্রয় দিতে গেলে তাদেরকে নতুন রুলস অথবা কোনো একটা সিস্টেম করা করতে হবে। কিন্তু সেই সিস্টেমটাতে বাংলাদেশের সাথে যে কূটনৈতিক সম্পর্ক সেটা কতটুকু থাকবে? ভাবা যায় যে একসময় সাবেক প্রধানমন্ত্রীর জন্য সারা পৃথিবীটাই ছিল একটা দেশ, কিন্তু আজকে কোন সিচুয়েশনে পড়ছে। তবে ডক্টর ইউনূস ঠান্ডা মাথার মানুষ, এটা শুধুমাত্র ডক্টর ইউনূসের ইস্যু না। সরকার বদল হলে এই খেলাটা সবার মধ্যেই আসে। সরকার যিনি আসেন বাকিদেরকে এই সিস্টেমে আটকান। দেখা যাক পরিণতি কোন দিকে যায়। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।